ফ্যাসিস্ট সরকার কিভাবে একটা কল্পকাহিনী তৈরি করে, একটা রূপ কথা তৈরি করে, মিথ তৈরি করে এবং তাকে বিশাল উঁচুতে উঠায়। মনে আছে আপনাকে, উনি নানান ধরনের ওনারা করতেন, সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা। এটা কেউ কি বাংলাদেশের মানুষ কি ভোট দিছে এটার ব্যাপারে? শেখ মুজিব কিন্তু একচ্ছত্র শাসনে থাকবেন এই যে উদাহরণটা সৃষ্টি করেছেন শেখ হাসিনা, সেটাকেই নিয়েছেন। শেখ হাসিনা মাত্রা ইয়ে হইতে পারে, শেখ হাসিনা সাইকোপ্যাথ হইতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু মডেলটা কি? উনি যখন আওয়ামী লীগের নেতা ছিলেন আর কারো কোনো কিছু বলার ক্ষমতা ছিল? উনি যখন সংবিধান করেন উনি কাউকে কোনো কথা বলতে দিয়েছেন? ওই বিতর্ক যেটা হয়েছে ওখানে হয়ে শেষ। উনি উনাকে নিয়ে সংবিধানটা তৈরি করেছে, সেই সংবিধানের কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি আজকে 53 বছর ধরে। এটা তো বিক্রি করা যায়, এটা তো ইউটিউব আপনার থেকে, আপনার এই যে আমরা যে ইয়ে করছি তারাও আমাদের আপনার পার্টিকুলার্স নিচ্ছে, সব তো পাচ্ছে না। তো এনআইডির ফলে তো সে তো সব পেয়ে গেছে, তাহলে আমাদের নামে কিন্তু এখন একটা ক্রেডিট কার্ডও ওপেন হয়ে যেতে পারে আরেকজন, যে উনি যার কাছে বিক্রি করছে সে আরেকজনের কাছে বিক্রি করলো, তারপরে তারা এটাকে অপরাধের জন্য ব্যবহার করলো। তাইলে এখন আমাদের নামে ক্রেডিট কার্ড বিক্রি মানে ব্যবহার হইতে পারে, ক্রেডিট কার্ড হওয়ার পরে ওইখানে ওরা ওইটা নিয়ে আপনি হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার নামে $30,000 ইয়ে দায় হতে পারে, হইতে পারে লোন হয়ে গেছে। মানে আইডেন্টিফিকেশন আপনি তো জানেন যে পরিচিতি আপনার যে চুরি করে তারা কি করে। সো হ্যাঁ, এটা যদি আমরা আবারও প্রমাণ করতে পারি, এটা একটা বড় কেস, এই কেসটা ইয়ে করা হোক, আমরা এটা তদন্ত আরো ভালো করে তদন্ত করা হোক আমার মনে হয়, কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। রাইট, খুবই বড় ব্যাপার এটা। এটা আমরা আমাদের পুরো দেশকে বিক্রি করে দিয়েছে। আমাদের দেশের, আমি এত বুঝি না, তবে আমি খুবই লেমেন হিসেবে বলতেছি, এটা যারা কম্পিউটার বা ইয়ে বুঝছেন তারা আরো ভালো বুঝবেন, যে আসলে আমাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছে এই ব্যাপারে। আমাদের আর কোনো গোপনীয়তা, আমাদের এই জনগোষ্ঠীর গোপনীয়তা, গোপন যেটা ইয়ে অনেক মানে, এবং আমি জানি না কত দামে বিক্রি করছে, হয়তো দেখা যাবে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে, কারণ তার কাছে তো এগুলো কোনো ভ্যালু নেই। এবং এটা তো অলরেডি রিপোর্টে আমরা যেটা দেখেছি ৬-৭টা কোম্পানির কাছে অলরেডি চলে গেছে, মানে সবগুলো ইয়ে, এবং এটার সাথে নির্বাচন কমিশন জড়িত ছিল, এবং এটার সাথে জয় তো এটার উদ্বোধনই করেছে পরিচয়, যেখান থেকে ডাটা গেল। তো আমি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, যে রিসেট বাটন নিয়ে কথা হয়েছে, রিসেট বাটনটা আপনার কি মনে হয় যে আসলে রিসেট? আমি একটু এই ব্যাপারে একটু অন্যরকম মনে করি। আমি মনে করি যে আমাদের স্বাধিকারের যে সংগ্রাম ছিল, অর্থাৎ 60-এর দশকে আমরা যে সংগ্রামটা করছিলাম বা 52 থেকে আমাদের বিশেষ করে, সেই সংগ্রামটা আসলে ছিল মধ্যবিত্তের চাকরির জন্য। মধ্যবিত্ত, বাঙালি মধ্যবিত্ত অবাঙালি মধ্যবিত্তর সাথে পেরে উঠছিল না, এবং বাঙালি মধ্যবিত্ত তখন দেখলো যে তার পক্ষে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী কে সে রাজনৈতিকভাবে সংগঠিত করলো এই যে বৈষম্যহীনতার জন্য। না, বৈষম্যহীনতা বলতে সে বোঝাচ্ছে, আপনার তখন মনে আছে যে তখন মাহবুবুল হক সাহেব একজন অর্থনীতিবিদ ছিলেন, ওনার সাথে রেমান সোভানো পরে যোগ দিয়েছিলেন, যে তারা যেটা করেছিলেন সেটা বলেছেন যে কি আমাদের আর্থিক বৈষম্য আছে এই দুটো উইং এর মধ্যে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এটা একটা আর্থিক ব্যাপার ছিল। এইখানে শেখ মুজিব যখন এইটার নেতৃত্ব দেন এবং সবচেয়ে ইফেক্টিভ কার্যকর নেতৃত্ব দেন, তখন এই মধ্যবিত্ত শ্রেণী, বাংলাদেশের মধ্যবিত্ত মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত শ্রেণী অত্যন্ত খুশি হয়ে যায় ভিতরে ভিতরে, যদিও তারা সামনে কিন্তু সাপোর্ট করছে না, কিন্তু তারা বসে আছে যে এইটার যে সুবিধা, সেই সুবিধা তারা নিবে যদি পায়। এই সময় উনার নেতৃত্বের বলিষ্ঠতার জন্য উনার যে স্ক্যান্ডাল ছিল, উনার যে ত্রুটি ছিল, চারিত্রিক ত্রুটি ছিল, সেগুলোকে তখন ভুলে যাওয়া হয়েছে, সেটাকে কখনোই উঠতে দেওয়া হয়নি। যেহেতু উঠতে দেওয়া হয় না, উঠতে না দিয়ে কি হয়েছে, এই উঠতে না দেওয়াতে উনার ইয়েটা আরো বাড়াতে আলটিমেটলি 70-এ এসে যা হলো, উনি অবিসংবাদিত নেতা হয়ে গেলেন এই আন্দোলনের। স্বাধিকার থেকে পাকিস্তানের কারণে উনি তো পাকিস্তান ভাঙতে চান নাই, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু উনি
আপনার ইয়ে হয়ে গেল, আপনার ৭১ হয়ে গেল, ২৫শে মার্চ হয়ে গেল। ২৫শে মার্চে আমরা যতদূর জানি যে ওই দিন আওয়ামী লীগ বলা হয়েছিল যে ২৭শে মার্চ আপনার হরতাল ডিক্লেয়ার করা হলো। এটা হচ্ছে কি আওয়ামী লীগের রিয়াকশন ছিল। কিন্তু তাজউদ্দিনরা তখন চলে গেছেন এবং একটা স্বাধীনতা সংগ্রাম হয়ে গেছে। তো যাই হোক, এরপরে যে বাংলাদেশ হওয়ার পরে জানুয়ারির ১০ তারিখ থেকে শেখ মুজিব আসার পরে যা যা হয়েছে সবাই জানে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে একটা কল্প কাহিনী তৈরি করে, একটা রূপ কথা তৈরি করে, মিথ তৈরি করে এবং তাকে বিশাল উঁচুতে উঠায়। মনে আছে আপনাকে, উনি নানান ধরনের ওনারা করতেন, সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা। এটা কেউ কি বাংলাদেশের মানুষ কি ভোট দিছে এটার ব্যাপারে? একটা গণভোট দেন না যে কয়জন বাংলাদেশের বঙ্গবন্ধুকে বা মানে তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আমি বলি তো যে যার সময় আপনার দুর্ভিক্ষ হয়েছে, যার সময় আপনার এক দলীয় শাসন হয়েছে, সবার স্বাধীনতা চলে গেছে, ওনাকে যদি বলা হয় বঙ্গবন্ধু তাহলে আমাদের আর শত্রু কি করতো আমি জানি না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ধরেন এই যে তাপসী উর্বশী, তারা কিন্তু একটা মিথকে মনে করছে হিস্ট্রি। তারা একটা ডিপলি ফ্লড বাট ভেরি ট্যালেন্টেড, পলিটিক্যালি ভেরি ট্যালেন্টেড বাট ডিপলি ফ্লড ম্যানকে তারা ফ্লগুলোকে মুছে ফেলছে। তারা আসলে পুরো সত্যটাকে সামনে আনছিলেন। সত্য কিন্তু অনেক জটিল, সত্য কিন্তু সাদা কালো না। একটা কথা আছে না যে প্রদীপের নিচেই সবচেয়ে কালো। হ্যাঁ, সো একটা মানুষ লিডারশিপ দিবে বলে তার অন্য ফ্ল নেই, এটা কিন্তু ঠিক না। এবং এইটার পিছনে আপনাকে মনে রাখতে হবে যে এই কাহিনীটা কেন করা হয়। এই কাহিনীর পিছনে প্রচুর টাকা ঢালা হয়েছে। গত ১৫ বছর ধরে এটা ব্রেইন ওয়াশ প্রসেসিং চলেছে। এটার পিছনে মানে যারাই পয়সা কামাতে চেয়েছে তারা কামাতে পেরেছে ইনার সম্পর্কে একটা কিছু করে। সো এই জিনিসটা আমাদের মনের মধ্যে এরা ভেবেছিল এটা চাপিয়ে দেবে। আল্লাহর অশেষ রহমত যে সত্যটা এখনো পুরোপুরি বের না হয়ে আসলেও অনেকখানি বের হয়েছে, যার ফলে আমরা দেখেছি যে ৩২ নম্বর জ্বালানোর ব্যাপারে আমাদের ইউথদের, তরুণদের তেমন কোনো মানে মনের কোনো ইয়ে হয় নাই, ব্যথা হয় নাই। তারা হয়তো পুরোপুরি ইতিহাস জেনে করেছে নাকি ভিতরের ফিলিংস থেকে করেছে। যে দেখেন শেখ হাসিনা যা যা করলো, ঠিক আছে, শেখ হাসিনার মাত্রা অনেক বেশি হতে পারে, কিন্তু শেখ মুজিবের মাত্রা কি কম? শেখ মুজিব সময় গণবাহিনীর কতজন তরুণ, বাংলাদেশের তরুণ মারা গেছে রক্ষী বাহিনীর হাতে? আমরা কি সেটা নিয়ে কথা বলি? তাহলে আপনি দেখবেন যে শেখ মুজিবের সময় অনেক বেশি মারা গেছে। হ্যাঁ, গুম হয়তো শেখ হাসিনার সময় হয়েছে। ভীতি প্রদায় সে পুলিশ যেভাবে দখল করতে পারছে, মানে তখন তো একটু, এখন তো যুগে তাহলে অনেক কিছু মানে বেড়েছে। তখন তো ধরেন তখনকার সময় অনুযায়ী যতটুকু সম্ভব সেটা করেছে, কিন্তু এখন তো সুযোগ আরো বেশি ছিল। রাইট, শেখ মুজিব কিন্তু একচ্ছত্র শাসনে থাকবেন এই যে উদাহরণটা সৃষ্টি করেছেন শেখ হাসিনা, সেটাকেই নিয়েছেন। শেখ হাসিনার মাত্রা ইয়ে হতে পারে, শেখ হাসিনা সাইকোপ্যাথ হতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু মডেলটা একই আমি বলে মনে করি। হ্যাঁ, আমি এটা নিয়ে আলাপ করা যদি আমার ভুল হতে পারে, বাট আই উড লাইক অ্যানাদার রিবটল কেন আমি ভুল। আমি এইভাবে দেখি, আমার কাছে মনে হয়েছে যে শেখ মুজিব সম্পর্কে যে মিথ, এই রিসেট যে উনি বলছেন, উনি অনেক ইয়ে, আমরা তো বলে চিন্তা করছি। আমি চিন্তা করে আমি যেটা বলছি এটা রিসেট হইতেই হবে, এটা হইতেই হবে, কারণ আমাদের এখানে ব্রেন ওয়াশিং প্রসেস চলছে। আমার ব্রেন ওয়াশিং প্রসেস থেকে তো বের হয়ে আসতে হবে। হ্যাঁ, উনার স্বাধিকারের আন্দোলনে ওনার নেতৃত্বের কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যেটা বাঙালি জাতি বা বাংলাদেশের এই নাগরিকরা যেটা ওনার থেকে পাইছে সেটাকে আমরা কৃতজ্ঞতা দেখাবো না? অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু তারপরে কি হয়েছে? উনি যখন আওয়ামী লীগের নেতা ছিলেন আর কারো কোনো কিছু বলার ক্ষমতা ছিল? উনি যখন সংবিধান করেন উনি কাউকে কোনো কথা বলতে দিয়েছেন? ওই বিতর্ক যেটা হয়েছে ওখানে হয়ে শেষ। উনাকে নিয়ে সংবিধানটা তৈরি করেছে, সেই সংবিধানের কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি আজকে 53 বছর ধরে এখনো।
তাই না? সো আমি এটা তো অনেক লম্বা ইয়ে, এবং এখানে হয় কি অনেক হিস্টোরিয়ান স্টুডেন্ট থাকলে আরো ভালো হইতো। কিন্তু এই জিনিসগুলো নিয়েও আপনি চিন্তা করতে পারেন যে আরো অন্যান্য কাউকে নিয়ে এই যে মিথ, বিষয়গুলো আলোচনা করা। মিথটা কি আসলে, এটা মিথ, অবশ্যই এটা মিথ। মিথটার আসল সত্যটা কি আমরা কি সবসময় 100% পাবো? না, কিন্তু আমরা কতটুকু কাছে যেতে পারি, দ্যাটস অল আই এম সেইং।